আসসালামু আলাইকুম। গত 2 দিন ধরে বেশ কয়েকবার লাইভে আসার পরিকল্পনা করেছি, কিন্তু আসতে পারি নাই। আপনারা সোশ্যাল মিডিয়াতে আমরা এখন হয়তো যা দেখছি সেটা কত পার্সেন্ট জানি না, হতে পারে 5%, 10%, 15%, এর বাইরেও কত বিভৎস ঘটনা ঘটেছে আমরা হয়তো জানি না। যতটুকু দেখছি ততটুকুতে কোনো সুস্থ মানুষ ঠিক থাকা সম্ভব না। এই ঘটনাগুলোর মাঝখানেই আওয়ামী লীগের কিছু লোকজন তারা উল্লাস করছে, তারপরে উচিত জবাব হয়েছে এইসব কথাবার্তাগুলো বলছে। তোদের তোদের আব্বাকে, তোদের আম্মুর সহ এই যে 15ই আগস্টে যে ঢুকাইছিল, পিছন দিয়া বাম্বু ঢুকাইছিল না, এই জন্যই ঢুকাইছিল। এগুলো নিয়ে বাংলাদেশের মানুষ এমনিতে উল্লাস করে নাই। অনেকেই এখন মনে করছেন যে আন্দোলন করা হলো না, আন্দোলন শেষ হলো না। আন্দোলন কতটুকু হয়েছে সেটা শেখ হাসিনা যে বর্ণনা দিয়েছে, যে তালিকা দিয়েছে, ওই তালিকাতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আন্দোলন কি হয়েছে। সে আন্দোলন করতে গিয়ে যারা রাস্তায় আন্দোলন করেছে তারা জানে যে ওই আন্দোলনটুকু করতে তাদের কত জীবন দিতে হয়েছে। মানুষ তো এমনিতেই হঠাৎ করে ধ্বংসাত্মক হয় নাই, তাই না? শেখ হাসিনা বলছে যে কারা এখানে গিয়ে উস্কানি দিল, কারা উস্কানি দিয়েছে, কারা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী নারীদের উপরে গায়ে হাত তুললো সেটা আমরা দেখেছি, কারা এটা শুরু করেছে। এবং এই যে ধ্বংসযজ্ঞ দেখছেন, এটাও তো সাধারণ মানুষ এমনিতেই করে না। এই চোখের সামনে যখন এই ধরনের লাশ দেখেছে তারা ঠিক থাকতে পারে নাই। অতএব আন্দোলন যথেষ্ট হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, আজকে কিছু কথা সরাসরি বলে ফেলি। হ্যাঁ, আমি আমার আগের 2টা লাইভেও আমাদের কথা বলতে গেলে অনেক কৌশলী হয়ে কথা বলতে হয়। সেনাবাহিনীকে খুব তেলায় টেলায় কথা বলছিলাম। সেনাবাহিনীর সবচাইতে বড় সমস্যা হচ্ছে এদের চর্বি জমেছে। এদেরকে ভাত খাওয়ায় আর ওই ব্রিজ কালভার্টের এই কনস্ট্রাকশন দিয়ে দিয়ে, টাকা পয়সা দিয়ে দিয়ে এদের চর্বি জমানো হয়েছে। এরা বাংলাদেশের মানুষের পক্ষে আর কথা বলবে না, কারণ ওই উপর লেভেলে যারা এখন আছে, যারা এগুলোর নিয়ন্ত্রণ করে, তাদের ভেতরে মনুষ্যত্ববোধ নাই, তারা আওয়ামী লীগ হয়ে গিয়েছে। আর যদি তা না হয়, কিছু ভিডিওতে দেখলাম যে সেনাবাহিনীর লোকজন তারা মনে হচ্ছে যেন সীমান্তে গিয়ে তারপর অন্য দেশের সাথে যুদ্ধ করছে, এইভাবে পজিশন নিয়ে তারা সেখানে জনসাধারণের সামনে তাদের পাহারায় এই হত্যাযজ্ঞ হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের সেনাবাহিনীকে এই দেশের মানুষ জীবনে কোনোদিন ক্ষমা করবে না। আজকের যে ঘটনা, এই ঘটনার জন্য 10 বছর, 20 বছর, 25 বছর, আমি জানি না কে কি করবে। আমার জায়গায় থেকে আল্লাহ যদি আমাকে এতটুকু সুযোগ দেন, আমি এটার বিচার চাবো। এই মাঠে যারা যারা ছিলেন তাদের সবাইকে এই বিচারের আওতায় আনতে হবে। আপনাদের পুলিশ সবচাইতে বেশি এই হত্যাযজ্ঞে অংশ নিয়েছে সেনাবাহিনীর পাহারায়। সেই পুলিশের ভেতরে ডিবি পুলিশ, যতটুকু শুনলাম, সবচাইতে বেশি খুনের সাথে জড়িত ছিল এবং সেখানে নেতৃত্ব দিয়েছে এই ডিবির হারুন। আমি বিশ্বাস করতে চাই না কোনো বাংলাদেশি মুসলমান এই ধরনের হত্যাযজ্ঞের সাথে, যেভাবে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজগুলোতে, কেউ এই ধরনের এই হত্যাযজ্ঞে অংশ নিতে পারে। যেটা আগেও শুনেছি, ভারত থেকে বিশেষ বাহিনী এখানে অংশ নিয়েছে। আরেকটা অংশ নিতে পারে, সেটা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের, তাদেরকে পোশাক পরিয়ে, পোশাক ছাড়াও আপনারা দেখেছেন সাদা পোশাকের ছাত্রলীগ, যুবলীগ কিভাবে কুপিয়ে কুপিয়ে নিরীহ মানুষ, ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে। অতএব আওয়ামী লীগকে বুঝায় লাভ নাই, কারণ এদের এই দুনিয়ায় আসাটা হচ্ছে কুকুরের সাথে ওদের মায়ের সংঘর্ষের মাধ্যমে ওরা দুনিয়ায় এসছে। ওদেরকে সুন্দর করে বুঝায় লাভ নাই, ওদের কাছ থেকে মনুষ্যত্ববোধ জেনেও লাভ নাই। ওর মায়েদের সাথে কুকুরের অপকর্মের মাধ্যমে ওরা দুনিয়ায় এসছে। সবাইরে বললাম, যারা এই মুহূর্তে
এই হত্যাযজ্ঞ দেখে যার কষ্ট লাগে নাই, প্রতিটা আওয়ামী লীগকে বললাম পারলে সিরিজ শাহ। তো বাংলাদেশের মানুষকে শুধু এইটুক কথা বলবো যে ভাই, বন্দুকের সামনে দাঁড়িয়ে যে আন্দোলন বাংলাদেশের মানুষ করেছে, আমরা সোশ্যাল মিডিয়াতে বসে তারপরে এটা বলে লাভ নাই কি আন্দোলন হইলো, এইটা হইলো না, এটা হইলো না। আমার কাছে যেটা মনে হয় যে যেই সময়টা পিক সময়টা যেটা ছিল, যদি আমি আগের ঘটনাগুলোর সাথে মেলাই, যেগুলো আমার চোখের সামনে যে ঘটনাগুলো আমি দেখেছি সাংবাদিকতা করা অবস্থায়, এর মধ্যে 5ই মের একটা ঘটনা, সেখানে ঢাকা শহরের 2জন নেতা, নাম ধরেই বলি আজকে, হ্যাঁ, সাদেক হোসেন খোকা এবং মির্জা আব্বাস, এই 2জনের গ্রুপিংয়ে সেদিন বিএনপির লোকজন মাঠে নামে নাই। 28 অক্টোবর জামায়াত শিবির যেদিন ঢাকা শহরে মার খেয়েছে, সেদিন বিএনপি তাদের পাশে যায় নাই। তারা মনে করেছে ঠিক হয়ে যাবে। আমি জানি না সব শেষ যেটা হলো, সেইখানেও বিএনপির লোকজন, মানে আমি নেতাদের কথা বলছি, বিএনপির সাধারণ নেতা কর্মী যারা জেলা ভিত্তিক নিচের লেভেলের যারা আছে, তারা জীবন দিয়ে যাচ্ছে। তাদের জন্য তাদের প্রতি ক্ষোভ জানানো বা তাদের বিরুদ্ধে অভিযোগ করার মতো এই স্পর্ধা আমার নাই। তারা আজকে 15-20 বছর ধরে কষ্ট করে যাচ্ছে। কিন্তু আমি মনে করি, এবং এটা তো লুকোচুরির বিষয় না, বিএনপির নেতাদের ভেতরে রয়ের এজেন্ট আছে। তাদেরকে আমার বিশ্বাস, তারেক রহমান যদি চায়, তাদের বিরুদ্ধে রাষ্ট্রিক একটা অ্যাকশনে যাওয়া উচিত। কারণ বারবার তাদের কারণে বিভিন্ন আন্দোলনের সমস্যা হবে, বিভিন্ন কথাবার্তা বিএনপির ভেতরের কথাবার্তা যায়, তারপর আওয়ামী লীগকে জানায় দিবে, তাদের হয়ে কাজ করবে, তারপরে তাদেরকেই দেখবো আবার ফের নানান প্রোগ্রামের ভেতরে। তাইলে সমস্যা আছে। বাংলাদেশের মানুষ বিএনপির কাছ থেকে অনেক কিছু আশা করে। আজকে 3 দিন হলো বিএনপি থেকে তেমন কোনো দিক নির্দেশনামূলক কোনো কিছু দেখছেন। আমি কিছুক্ষণ পরপরই তারেক রহমানের পেজেও যাচ্ছি, সেখানেও কোনো দিক নির্দেশনা দেয়া হয় কিনা সেটাও দেখলাম না। হয়তো তারা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, নিশ্চয়ই আমরা খুব দ্রুতই সেটা দেখতে পারবো। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের যেসব মানুষজন বলছিল আন্দোলন হয় নাই, আন্দোলন আরো কিছু হইতে পারত, আমরা সোশ্যাল মিডিয়াতে বসে যত কথাই বলি, আন্দোলন যথেষ্ট হয়েছে। একটা মানে গণতান্ত্রিক না, একটা অসভ্য নির্মম যেসব আইন কানুন যে দেশগুলোতে চলে, আমরা তো আফ্রিকাকে বলি তারা এখনো মানে মানুষের ইয়েতে আসে নাই, সে আফ্রিকান সমাজেও এখন পর্যন্ত এইভাবে মানুষকে কুপিয়ে আর গুলি করে হত্যা করা যায় না। কোনো রাজনৈতিক আন্দোলনে এইভাবে মানুষকে হত্যা করা যায়, এটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই 2024 সালের পৃথিবীতে সম্ভব না। যখন সামনে থেকে এইভাবে গুলি করা হবে, কতক্ষণ তাদের সামনে পৌঁছানো যায়। পৃথিবীর দক্ষিণ এই আফ্রিকার মতো দেশগুলোতেও আপনি দেখেন, এই ধরনের ঘটনার ধারে কাছে না যেতেও সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করে। আমাদের সেনাবাহিনী ব্রিজ কালভার্ট আর পিছন থেকে কামান টামান নিয়ে, ট্যাঙ্ক নিয়ে, তারপরে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে সুযোগ করে দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য, এই সাধারণ মানুষদেরকে। এটাই গত এই যেই কারফিউর মধ্যে সারা বাংলাদেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখে তারপরে বাংলাদেশে ঘটেছে। অতএব আমি আগেও যেই কথাটা বলেছি, যারা যেভাবে যুদ্ধ করবে তাদের সাথে সেইভাবেই যুদ্ধ করতে হবে। আমি চুয়াডাঙ্গায় আমার জন্ম হয়েছে, চুয়াডাঙ্গায় আমি বেড়ে উঠেছি, আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি চুয়াডাঙ্গায় থেকেছি। অতএব আমার জীবনের বলতে পারেন যে একটা বিশাল সময় আমার সেখানে কেটেছে। আমি যখন খুব ছোট প্রাইমারি স্কুলে পড়ি, 2, 3, 4 এই সময়, এরপর থেকে আস্তে আস্তে আপনার ঠিক হতে শুরু হয়েছে। তো সেই সময়ের মানে যে র্যাব, চিতা, কোবরা নানান দল গঠন মানে সংস্থা গঠিত হয়েছিল, আপনারা জানেন,
এগুলোর পরে কিছুটা ঠিক হয়। সেই সময় আমাদের সকালবেলা প্রতিদিন ঘুম ভাঙতো। চুয়াডাঙ্গার যারা আছেন তারা জানেন, অনেক বিভৎস বিভৎস লাশ দেখতাম। আমি আমার নিজের চোখে দেখা লাশগুলোর বর্ণনা দিই আপনাদেরকে। একজনের গলা কেটে রেখেছে, আর কোমরের নিচের টুকু কাটা, 3 টুকরা করে 3 পাশে ফেলে রেখেছে। আপনার পেট কেটে, গুলি করে পেট কেটে তারপর ভুঁড়ি বের করে পাশে রেখে দিয়েছে, রেখে দিয়ে তারপরে ওইভাবে। আমার যে গ্রাম, আমার গ্রামের পাশে একটা গ্রাম আছে সুজায়তপুর, সেই গ্রামের একজনকে মেরেছিল আমার মনে আছে। তার মাংস পাঠিয়ে দিয়েছিল কুচি কুচি করে, তারপরে ওই যে সাদা যে সারের বস্তা আছে না, ওই যে সিমেন্টের যে বস্তাগুলো, ওই বস্তার ভেতরে কুচি কুচি করে মাংস কেটে, সেটার কোনো কোনো মানে পা হাত মাথা কোনো কিছু অস্তিত্ব নাই। উপরে তখনকার দিনে একটা সিগারেট ছিল, সম্ভবত রেড অ্যান্ড হোয়াইট বা এই টাইপের একটা সিগারেট। ওই সিগারেটের প্যাকেটের ভেতরে পাইলট কলম, তখন ওই দোয়াতের কলম ছিল, এই পাইলট কলম দিয়ে ওইটা বস্তার মধ্যে গেড়ে দিয়েছে। ওখানে লেখা ছিল মনির লাশ, মনি নামে একজনকে আপনার মারা হয়েছিল। তো এই ঘটনাগুলো আমাদের চোখে দেখা। তখন অত কিছু বুঝতাম না, কিন্তু পরে এই যে রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষণ করে তারপরে দেখলাম এগুলো শুরু হয়েছিল কোথা থেকে। এগুলো শুরু হয়েছিল এই শেখ মুজিবের 72 থেকে 75-এর। সে যেইভাবে তার দল, তার এই লাল বাহিনী, নীল বাহিনী, রক্ষী বাহিনী যেভাবে মানুষদেরকে হত্যা করেছে, বাধ্য হয়ে জাসদ এই ধরনের একটা সশস্ত্র সংগঠন তৈরি করতে বাধ্য হয়েছিল। তখন কি হতো, পূর্ব বাংলা কমিউনিস্ট, সর্বহারা, গণবাহিনী, এই ধরনের হক পার্টি, এই ধরনের কয়েকটা পার্টির ভেতরে মারামারি হতো। এই মারামারিগুলো কি হতো, এরা সাধারণ মানুষকে কখনো মারতো না। আমাদের বাসাতেও এসে ওরা বলতো যে স্যার খেতে দেন। আমার বাবা ছিলেন শিক্ষক, অনেকেই চিনতো, হ্যাঁ। তো ওদের ভেতরে ওই স্টুডেন্টদের মধ্যেও অনেকেই ছিল, স্যার খাবো, খাবার দেন। তো আমাদের বাড়িতে আবার মানে তখন ওই পোলট্রি ফার্ম ছিল, তো মুরগি টুরগি বিভিন্ন ধরনের আমার মা শখ করে করতো, বিভিন্ন ধরনের মুরগি ছিল, তো তাদেরকে খাওয়াইতে হতো। তারা কখনো আমাদের কোনো ক্ষতি করতো না। মসজিদে এসে মাইকে ঘোষণা দিত যে চাঁদা দিয়ে যান, যার যে পরিমাণে চাঁদা দিয়ে আসতে হতো। তখন ব্যাটারি লাইট ছিল, 3 ব্যাটারি লাইট কাউকে ইউজ করতে দেওয়া হতো। তো মানে ওইটা আলোচনা না, আলোচনাটা কেন করছি যে এই পরিস্থিতিটা তারা তাদের ভেতরে শুধু রাজনৈতিক যে দ্বন্দ্ব, সেটাই তারা শুধুমাত্র ওই তাদের প্রতিপক্ষকেই তারা খুন করতে, এবং এক প্রতিপক্ষের হাতে আরেক দলের লোক কখনো ধরা পড়েছে এবং তাকে হত্যা করা হয় না। সবচাইতে বেশি মানুষকে মারা হয়েছিল হচ্ছে ইট ভাটার ভেতরে ঢুকিয়ে, ইট ভাটার ভেতরে নিয়ে ফেলে দিত। এইভাবে সবচাইতে বেশি মানুষ মারা হতো। বিভিন্ন বিভৎস লাশ। আপনার একটা গ্রাম আছে, আমি তখন 10 মাইল নামে একটা জায়গা আছে, ওইখানে থাকি। হাসনহাটি খাসপাড়া নামে একটা গ্রাম ছিল। ওই হাসনহাটি খাসপাড়া, ওইখানে থেকে একটা লোককে ধরেছিল, তার নাম হচ্ছে মোয়াজ্জেমকে ধরে নিয়ে যায়, আমাদের সামনে দিয়ে ধরে নিয়ে যেয়ে তারপর 10 মাইল মাদ্রাসার পেছনে একটা মাঠ ছিল, সেখানে আপনার তার যে গোপন অঙ্গ সেইটা কেটে তার গায়ে ওই যে ফতুয়া টাইপের ছিল, ফতুয়ার পকেটের ভেতরে গোপন অঙ্গটা রেখে তারপরে তাকে গুলি করে থুয়ে চলি। মানে একজনের প্রতি আরেকজনের ক্ষোভটা কি পরিমাণে ছিল, এটা তখন বুঝতাম না যে একজন মানুষকে গুলি করলেই তো হয়, জবাই করলেই তো মারা যেত, এরকম করতো কেন। মানে ওদের ক্ষোভ, এই যে এক পক্ষ আরেক পক্ষের মানুষজনকে এইভাবে যে মারতো, ওরা ওইটার প্রতিশোধ নিত। সেটা শুরু হয়েছিল কোত্থেকে? শুরু হয়েছিল এই রক্ষী বাহিনী, তাদের নির্যাতনের থেকে। এই পরবর্তীতে গণবাহিনী, সর্বহারা, টারা, কমিউনিস্ট, পূর্ব বাংলা যা যা আছে, এগুলো তৈরি হয়েছিল। এমনিতে তারা এত বিভৎস, এত হিংস্র হয় নাই। অতএব শেখ মুজিবের বিরুদ্ধে তখন যারাই কথা বলতো, তাজউদ্দিনকে ছড়িয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী, তাকে শেখ মুজিব রাখে নাই, বের করে দিয়েছে। যে কথা বলতো, সত্য কথা বলতে গেলেই তাকে বের করে দিত। আতাউর রহমান খান, মনসুর আহমেদ, তাদের বই পড়েন, তাহলে বুঝতে পারবেন যে শেখ মুজিব কত বড় বদমাইশ আর হিংস্র। আজকে যা ভিডিওতে দেখছেন, ওগুলো খালি ভিডিওতে নাই, বইতে লেখা আছে। এখন আপনারা হয়তো সেগুলো বিশ্বাস করেন না, মনে করেন যে মনে হয় কোনো একটা কিছু, আর বই তো পড়েনও না। আমি নিজেও বই পড়ার অত অভ্যাস করতে পারি না, একটু পড়তে চাই না। আর তো এগুলো কিন্তু সত্য, বাস্তব ঘটনা। এখন আপনি যখন কিনা এরকম একটা দুর্ধর্ষ, হিংস্র একটা বাহিনীর সাথে
একটা রাজনৈতিক দলের সাথে আপনি যখন লড়াই করবেন, আপনাকে ওই লড়াইয়ে তারা যেমন যে অস্ত্র ব্যবহার করবে, আপনাদেরকে সেই অস্ত্রের সামনে দাঁড়াতে গেলে আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য যা করা প্রয়োজন আপনাকে সেইটাই করতে হবে। কারণ এই দেশে এখন আইন নাই, বিচার নাই। যেই দেশে সেনাবাহিনী নাই, আপনি সেই দেশে কার কাছে কি চাবেন? এই ঘটনার পরে তো আর সেনাবাহিনীর প্রতি আর কোনো নাই। সেনাবাহিনীর এখন বহু অফিসার আছে, এখানে আছে, লন্ডনে আছে, বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অফিসার আছে, ভদ্র হয়ে গিয়েছে তারা এখন বিশাল ভদ্র। অথচ এই সেনাবাহিনীর অফিসাররা খালেদা জিয়ার বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে তার ফ্রিজের ভেতরে মদ ঢুকানোর সাথে জড়িত। এখনো এখানেও বড় বড় কথাবার্তা বলে তারা এখন ভালো মানুষ হয়ে গিয়েছে। আরে ভাই, যখন চাকরিতে ছিলেন তখন আপনি কোথায় ছিলেন? আমি ইলিয়াস হুসাইন, আমি 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের কারণে আজকে নির্বাসিত। আমি আমার সামনে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে যা দেখেছি সেটাই দেখিয়েছি। ডিজিএফআই ধরে নিয়ে গিয়েছে, সমস্যা নাই, তারপরে বের হয়ে এসে যা করার সেইটাই করেছে। কোনোদিন উল্টাপাল্টা কোনো নিজের চরিত্রকে কোনোদিন পরিবর্তন করি নাই। আপনি চাকরিতে থাকা অবস্থায় আপনি সুখে শান্তিতে টাকা পয়সা কামায় নিয়ে এসে এখন আমেরিকাতে ব্যবসা বাণিজ্য করছেন, লন্ডনে যায় ব্যবসা বাণিজ্য করছেন। ওই তারেক সিদ্দিকের সাথে আপনাদের এক সময়ের ব্যবসা ছিল, এখন আপনারা ভদ্র হয়ে গিয়েছেন। এখন ভদ্র হয়ে তো লাভ নাই। যারা এখন চাকরিতে আছেন, চাকরি থেকে বের হয়ে আসা তারপরে বলবেন ইলিয়াস ভাই আমরা তো কিছু করার ছিল না, আসলে চাকরিটা ছেড়ে দেন। আপনি তো পুলিশের কনস্টেবল না, তাই না? আনসারে চাকরি করেন না তো। আপনি যে চাকরি করেছেন এতদিনে আপনার মোটামুটি একটা ব্যাংক ব্যালেন্স হয়ে গিয়েছে, চলে আসেন, দেশ থেকে বের হয়ে যান, যায় তারপরে বলেন মানুষকে যে সেনাবাহিনীর অবস্থাটা কি, সেনাবাহিনী কাদের কথায় পরিচালিত হচ্ছে, কাদেরকে পোশাক পরিয়ে সেই রাতের অভিযানে পাঠানো হয়েছিল। আপনারা আপনাদের মুখ থেকে বলেন সেটা, তাহলে মানুষ বুঝবে যে দেশের অবস্থাটা আসলে কি। আরামে থাকবেন, সুযোগ মতো এসে তারপরে আবার বিএনপিতে যোগ দিবেন, তারেক রহমানের সাথে যায় দেখা করতে চাবেন, এটা হইতে পারে না। আমার বিশ্বাস করেন, লাইভে আসলে কি বলবো না বলবো, এই যে ভিডিওটা দিচ্ছি এইটাও কি আপলোড দিব কিনা আমি জানি না, এরপরে আরো করতে হবে কিনা জানি না। খুব খারাপ ভাষায় কথাবার্তা বলেছি, খুব খুব নিজেরা কন্ট্রোল করতে পারিনি। কয়েকটা ভিডিও কেটে দিয়েছি, আবার এখন বসেছি আরেকটা ভিডিও করার জন্য। এরপরেও করবো কিনা জানি না, কোনটা আপলোড দিব জানি না। কতটুকু নিজেকে নিয়ন্ত্রণ করা যায় এর চাইতে বেশি আর সম্ভব না আমার পক্ষে। নিজের ক্ষমতা নাই, আপনাদের জন্য কিছুই করতে পারছি না, কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে ভাই। বিশ্বাস করেন, যে ভিডিওগুলো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এটা আসলে সম্ভব না। কোনো বাংলাদেশের যারা জীবিত আছেন এই মুহূর্তে, আপনাদের কাছে বলে রাখলাম আজকের আমার এই ভিডিওর তারিখ, এই ছাত্র আন্দোলন, এই হত্যাকাণ্ড, এই কারফিউ, এই রাতের অভিযান, এগুলো মনে রাখেন, ভুলে যায়েন না। আমরা অনেক বীরদেরকে ভুলে গিয়েছি, অনেক ঘটনা আমরা ভুলে গেছি, যেই কারণে আজকে আমাদেরকে পে করতে হচ্ছে। আমরা আমাদের এই সোশ্যাল মিডিয়াতে অনেককে দেখলাম যে পাকিস্তানিদের মতো বর্বরতা, পাকিস্তানিরা তোমাদের আম্মুকে ড্যাশ করেছে। হ্যাঁ, পাকিস্তানিরা কি করছে তোমাদেরকে? কোন গ্রামে যায় হত্যাযজ্ঞ চালিয়েছে? কোথায়? পাকিস্তানিরা ওই যে বলে না যে লুঙ্গি চেক করে তারপরে করছে, যদি ওইটা করে থাকে ওইটাই ঠিক করছে। ওইটার কারণে এখনো বাংলাদেশের ভেতরে এখনো এই আজকে 2024 সাল পর্যন্ত আসতে পেরেছে। যদি ওই সময়েরগুলো, যদি ওই রয়ের এজেন্টগুলো যদি ওই সময় জীবিত থাকতো না, তাহলে বাংলাদেশ আরো বহু আগে, শেখ মুজিবের আর 2-3 বছর থাকলেই এই আজকের হাসিনার এই পরিস্থিতিতে চলে আসতো শেখ মুজিব। অতএব পাকিস্তান বেশি মারায়ান না। হ্যাঁ, পাকিস্তানিরা বাংলাদেশিদের উপরে কিছুই করে নাই। পাকিস্তানিরা আপনাদের বাঁচানোর জন্য জীবন দিয়ে গেছে 1971 সালে। বিহারিরা জীবন দিয়েছে এই দেশে, তাদের কাছে মাপ চাইতে হবে। মেজর ডালিমদেরকে আপনারা বাংলাদেশে থাকতে দেন নাই। এখানে একজন আছে, তার কাছে বহু দূর ড্রাইভ করে যায়, তারপরে মাপ চাই আসছি। তাকে বলছি যে আপনারা বীর, আপনাদের মূল্যায়ন আমরা করতে পারিনি, মাপ করে দিন আমাদেরকে। তো আরো যারা আছে, এর মধ্যে একজন যার নাম সবচাইতে বেশি আপনারা শুনেন, তার সবচাইতে ক্ষোভ কার উপরে জানেন? জিয়াউর রহমানের উপরে। যতক্ষণ তার কথা শুনেছি তার মধ্যে 50% সময় সে জিয়াউর রহমানকে গালাগালি করেছে। কেন করেছে জানেন? কারণ জিয়াউর রহমান তাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল, দেশে থাকতে দেয়নি। আরে ভাই, দেশ গঠন তো তারা করবে,
তারা ওই দেশ স্বাধীন করেছিল, তাদেরকে দেশে জায়গা দেওয়া উচিত ছিল, সেই জায়গায় তাদেরকে বসানো উচিত ছিল। বসাইতে পারেন নাই দেখে আজকে দেশের এই অবস্থা। অতএব তাদেরকে ভুলে গেলে চলবে না। জামায়াতে ইসলামের নেতারা মারা গিয়েছে, তাদের জন্য আমাদের এই দেশের মানুষ কিছু করতে পারি নাই। চোখের সামনে তাদের বিরুদ্ধে স্লোগান হয়েছে, মিছিল হয়েছে, কিচ্ছু করতে পারি নাই। একটা নিউজ করেছিলাম, শুধু একটা নিউজ, ওই পিজি হাসপাতালের সামনে গিয়া ফ্লাইওভারের উপরে বসা, খালি বলেছিলাম যে এখানে সারা রাত বিভিন্ন ধরনের যারা ঢোল তবলা এগুলো নিয়ে তারপরে তারা এখানে করছে, 50 জন মতো মানুষ এখানে লাইভে আছে, সব মিলিয়ে শখানেক মানুষ এখানে আন্দোলন করছে। এটা কেন বলেছিলাম আমাকে বলতে হবে, অসংখ্য অগণিত, এগুলো না বললে চাকরি থাকবে না। চলে আসছিলাম অফিস থেকে, তারপরে নানান ঘটনা অঘটনার মধ্য দিয়ে আবার ফের অফিসে যা জয়েন করেছিলাম। এগুলো আমাদের দেশের মানুষ। এরপরে এই মিডিয়া তৈরি করলো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসছে, সবাই চলে আসেন, সবাই লুঙ্গি উদাম করে চলে গেলেন শাহবাগে গণজাগরণের চত্বরের মধ্যে যায় আন্দোলন করার জন্য। এগুলোর খেসারত আজকে দিচ্ছেন। অতএব খুব হিসাব করে কথা বলতে হবে। কিছু হইলেই পাকিস্তানি গণহত্যা, পাকিস্তানিরা গণহত্যা কোথায় করেছে, কারে করেছে? আপনার গ্রামে করেছে? আপনার জেলায় করেছে? তাহলে কই করেছে জানেন? এগুলো আপনাদেরকে এই স্বাধীনতার পরপর ভারতের টাকায় কিছু পরিচালক তারা সিনেমা বানায়, তারপরে আপনাদের ভেতরে উত্তেজনা তৈরি করেছে। পাকিস্তানিরা বাংলাদেশের কোনো পূর্ব পাকিস্তানিকে এই পাকিস্তানিরা মারে নাই। 14 ডিসেম্বর যেই হত্যাকাণ্ড, সেটাও রয়ের ঘটনা, 25শে মার্চের ঘটনাও রয়ের ঘটনা। এই দ্বন্দ্ব বাধায় দিয়া তারপরে তারা সুবিধা নিয়েছে। অতএব কথাবার্তা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে। হ্যাঁ, এখন 50 বছর পার হয়ে গিয়েছে, তো এখনো হুঁশ জ্ঞান হইতে হবে। কারা এই দেশটাকে অস্থির করছে, কারা আপনার বন্ধু, কারা আপনার শত্রু, এটা বোঝা খুব জরুরি। আমার বিশ্বাস বাংলাদেশে শেখ হাসিনা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এরপরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। যে যার জায়গা থেকে যেভাবে পারেন, আপনার মনে করার কোনো কারণ নাই বিএনপির নেতা, জামায়াতের নেতা, কোন দলের নেতা আপনাকে যায় হুকুম দিবে, ওই হুকুম আপনার জানার দরকার নেই। আপনার গ্রামে 5 জন আছেন, ওই 5 জন নিয়ে আপনি আপনার মতো করে দাঁড়াইতে হবে। পুলিশের বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করার দরকার নাই, পুলিশের একটা গাড়ির সাথে যুদ্ধ করতে হবে। ছাত্রলীগের বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করার দরকার নাই, ছাত্রলীগের যখন তারা আলাদা আলাদা থাকবে তাদের সাথে গিয়ে যুদ্ধ করতে হবে। অতএব সেই পরিকল্পনা আপনাদেরকে করতে হবে। আপনাদেরকে মানে আপনাকে, আপনি যিনি শুনছেন, আপনাকে করতে হবে। আপনার এলাকায় 4 জন, 5 জন, 10 জন নিয়ে আপনাকে করতে হবে। যুদ্ধ ঘোষণা দিয়ে হওয়ার দরকার নাই। এই যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত এই দেশ ভারত মুক্ত না হবে, হাসিনা মুক্ত না হবে, এবং আওয়ামী লীগের যাদের মায়েদের সাথে কুকুরের সংঘর্ষের মাধ্যমে পয়দা হয়েছে, তাদের যতদিন পর্যন্ত উৎখাত করা না যাবে ততদিন পর্যন্ত চলবে বলে আমি মনে করি। আল্লাহ হাফেজ।